স্বৈরাচারী সরকার পতনের 1 মাস পূর্তি আজ শহীদদের স্মরণে বিকেলে শহীদি মার্চ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলনে শহীদ শেরপুরের শিক্ষার্থী মাহবুব সবুজের বাড়িতে এখনো শোকের ছায়া, উপার্জনক্ষমদের হারিয়ে দিশেহারা পরিবার। প্রায় 7 বছর পর খালেদা জিয়ার কূটনৈতিক বৈঠক, ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুকের সাথে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা। রাষ্ট্র সংস্কার ও বৈষম্য দূর করতে সংবিধান বাতিলের পক্ষে রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার, সংশোধনের পরামর্শ 2 রাষ্ট্রবিজ্ঞানীর। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক, সংকট কাটাতে গঠন হবে 3টি টাস্ক ফোর্স, জানালেন গভর্নর। যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্কুলে এলোপাথারি গুলিতে নিহত 4 ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে পশ্চিমবঙ্গ সরকারের বিল পাস, বিজেপির সমর্থন। এবং পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দেশে ফিরল বাংলাদেশ দল, ভারত সফরে এই আত্মবিশ্বাস কাজে লাগবে বললেন অধিনায়ক শান্ত। Rainbow Paints, the color of joy. স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদে। সঙ্গে আছি আমি কাজী আয়েশা। দেখছিলেন বসুন্ধরাটি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। স্বৈরাচার পতনের মাস পূর্তিতে আন্দোলনে শহীদদের স্মরণে আজ শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়াও আন্দোলনকে আরও সংগঠিত করতে শুক্রবার থেকে বিভাগীয় সফর শুরু করবেন সমন্বয়করা। গণহত্যার তদন্তে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিও করার কথা বলছে সংগঠনটি। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের মাস পূর্তিতে কর্মসূচি জানাতে এই সংবাদ সম্মেলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, শহীদদের স্মরণে বৃহস্পতিবার বিকাল 3টায় শহীদি মার্চ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই শহীদি মার্চে আমরা চাইব আমাদের যে বাবা মারা, যে ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে, তাদের ভাই বোন হারিয়েছে, বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই, আপনারা আমাদের সাথে আসুন। তারা বলেন, আওয়ামী লীগ রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান দলীয়করণের মাধ্যমে ধ্বংস করেছে। নতুন করে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেয়া যাবে না। বাংলাদেশ পুনর্গঠনের জন্য কোন কোন প্রিন্সিপালের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব, যেখানে আর কখনোই কোনো ধরনের কোনো রূপে আর ফ্যাসিজম ফিরবে না, যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করার কথা জানিয়ে সমন্বয়করা বলেন, গণহত্যার সাথে জড়িত সবার বিচার হবে। চাঁদাবাজি সিন্ডিকেট ও সন্ত্রাসী কার্যকলাপ ঠেকাতে শুক্রবার থেকে বিভাগীয় সফর শুরু করবেন সমন্বয়করা। গণমাধ্যমকে স্বাধীনভাবে সব অনিয়মের সংবাদ প্রকাশের অনুরোধ জানান তারা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী মাহবুব ও সবুজের পরিবারে এখনও চলছে শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দিশেহারা তাদের পরিবার। হত দরিদ্র পরিবার দুটিকে আর্থিক সহায়তার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। তরুণ আইটি উদ্যোক্তা ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মাহবুব আলমের মায়ের চোখের পানি যেন থামছেই না। মানসিক প্রতিবন্ধী বাবা সহ 6 সদস্যের পরিবারের একমাত্র উপার্জনক্ষম কলেজ শিক্ষার্থী মাহবুবের মৃত্যুতে স্থবির গোটা পরিবার। আমার ছেলের জন্য আমি বিচার চাই। আমার ছেলে কিসের জন্য মারলো? আমার ছেলে তো কোনো অপরাধী না, আমার ছেলে তো কোনো খুনি না।
গত 4 আগস্ট দুপুর 3টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের মিছিলের ভিতর দিয়ে দ্রুত গতিতে চলে যায় স্থানীয় প্রশাসনের গাড়ি। সদর উপজেলার এসিল্যান্ডের এই সাদা গাড়িতে চাপা পড়ে আন্দোলনরত আইটি উদ্যোক্তা মাহবুব সহ 3 শিক্ষার্থীর মৃত্যু হয়। নারীদের স্বাবলম্বী করতে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের হার পাওয়ার প্রজেক্টের শেরপুরের কোঅর্ডিনেটর ছিলেন মাহবুব। তার মৃত্যুর জন্য যারা দায়ী সুষ্ঠু তদন্ত করে তাদের বিচারের দাবি স্থানীয়দের। আমার নিরীহ ভাইয়ের উপর প্রশাসনের গাড়ি নির্মমভাবে চালিয়ে দিয়ে আজ তাকে শহীদ করছে। আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমার ভাইয়ের জন্য যথাযথ হত্যার বিচার হয়। আমার ভাইয়ের নির্মমভাবে হত্যা করলো, যে ড্রাইভার ছিল গাড়িতে, যে ম্যাজিস্ট্রেট ছিল গাড়িতে, আমি এদের ফাঁসি চাই। সে অনেক মেধাবী ছিল, আমরা একজন উদ্যোক্তাকে হারালাম। একই দিনে আন্দোলনে গিয়ে গুলিতে মারা যান বর্দি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সবুজ মিয়া। শয্যাশায়ী বাবা সহ 5 সদস্যের পরিবারের খরচ চালাতে পড়াশোনার পাশাপাশি একটি ঔষধের দোকানের কর্মচারী হিসেবে কাজ করতেন তিনি। একই দিনে নিহত মাহবুব, সবুজ, সৌরভ সহ অন্তত 5 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আমি মনে হচ্ছে আমার সন্তানটা ফিরে আসবে, সবাই শুনছে, আমারে বলে নাই। আমি পরে মাগরিবের পরে আমি শুনছি যে আমার ছেলে হারিয়ে গেছে। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে সবিনয় অনুরোধ জানাবো, পার মান্থ যাতে কিছু আয়ের উৎস দেওয়া হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সহিংসতায় শেরপুরের অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। প্রায় 7 বছর পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কূটনৈতিক বৈঠক করেছেন। বুধবার রাত 8টার দিকে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক খালেদা জিয়ার গুলশানের বাসভবনে যান। প্রায় 1.5 ঘন্টার বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেন সারাহ কুক। বৈঠকে দেশের সার্বিক অবস্থা নিয়েও আলোচনা হয়। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন, ডক্টর FM সিদ্দিকী, বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও তাবিত আউয়াল। বৈঠক শেষে আমির খসরু জানান, দেশে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে কূটনীতিকরাও মুক্তভাবে চলাফেরা করতে পারছেন। সারাহ কুক জানতে চান, নতুন প্রেক্ষাপটে দেশের পরিস্থিতি কোথায় যাচ্ছে, যুক্তরাজ্য কি করতে চায়। এ সময় 2 দেশের সার্বিক অবস্থা ও সম্পর্ক উন্নয়নের অনুরোধ জানান খালেদা জিয়া। স্বাভাবিকভাবে ওদের প্রধান বিষয়টা ছিল ম্যাডামের শরীর কেমন আছে, ভালো আছে কিনা, উনি কি বাইরে চিকিৎসার জন্য যাওয়ার জন্য ওনার শারীরিকভাবে ওনার প্রস্তুতি আছে কিনা, ঠিক আছেন কিনা। আর দ্বিতীয় কথা যে বাংলাদেশের এই দ্বিতীয় স্বাধীনতার পরে যে বাংলাদেশ কোথায় যাচ্ছে, বাংলাদেশ সম্বন্ধে তাদের চিন্তা ম্যাডামের সাথে আলাপ আলোচনা করেছেন। আর দেশে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে কূটনীতিকরাও মুক্তভাবে চলাফেরা করতে পারছে। জনগণের মনের কথা রাজনীতিবিদরা কতটা বুঝেছেন? যে বৈষম্য বিলোপের জন্য ছাত্ররা আন্দোলন করেছিলেন, রাষ্ট্রের সংস্কার ছাড়া তা কি সম্ভব? রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার মনে করছেন, বৈষম্য বিলোপ করতে হলে পুরো সংবিধানকেই বিলুপ্ত করতে হবে। তবে রাষ্ট্রবিজ্ঞানী সাব্বির আহমেদ ও নুরুল আমিন ব্যাপারীর মতে, সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্র সংস্কার সম্ভব, তবে তার বাস্তবায়ন করতে হবে। গণবিদ্রোহের অনুঘটক ছিল ছাত্ররা। জাতির পিঠে জগত্তল পাথরের মতো চেপে বসা শেখ হাসিনার স্বৈরাচার সরকার গণ অভ্যুত্থানের তোড়ে তাসের ঘরের মতো ভেসে যায় 5 আগস্ট। কিন্তু এখনো স্বৈরাচার তৈরির অনিবার্য উপাদান প্রশাসনিক ব্যবস্থার ভেতরেই রয়ে গেছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। ন্যায় প্রতিষ্ঠায় রাষ্ট্র সংস্কার প্রয়োজন বলে মত তাদের। প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে, সর্বনাশ করে দেওয়া হয়েছে। রাষ্ট্র ও রাজনীতি সংস্কারের বিকল্প নেই। তবে রাজনীতি বিশ্লেষক ফরহাদ মজহার মনে করছেন, বর্তমান সংবিধানকে পুরোপুরি বাদ দিয়ে নতুন গঠনতন্ত্র তৈরি করতে হবে। জেলা উপজেলায় সভা সমাবেশ করে নিতে হবে জনগণের রায়। এই সভাগুলো গঠনতান্ত্রিক কাউন্সিল, মানে কনস্টিটিউশনাল কাউন্সিল। এই কাউন্সিলে আমি যে পরামর্শগুলো নেব, এখান থেকে যে চিন্তাগুলো আসবে, তর্ক বিতর্কের মাধ্যমে যে চিন্তাটা জনগণের সামষ্টিক চিন্তা আকারে যেটা গড়ে উঠবে, এটাই তো অভিপ্রায়। আমরা এই জনগণের আত্মাহুতিকে এই যে একটা অবস্থা আমাদের তৈরি করেছে, তাদের মনের কথাটা তারা কি করে বুঝেছেন, এটা দ্বারাই জনগণ রাজনৈতিক দলগুলোকে বুঝবে।
সংবিধানের 55 অনুচ্ছেদে রয়েছে প্রধানমন্ত্রী ঠিক করবেন কে মন্ত্রী হবেন বা পদত্যাগ করবেন, যা ক্ষমতার ভারসাম্য রাখতে বাধার সৃষ্টি করছে বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ। তিনি আপনাকে মন্ত্রী রাখতেও পারেন, নাও রাখতে পারেন, সবই তার ইচ্ছা, কর্তার ইচ্ছাই কর্ম। অর্থাৎ লিডারশিপের মধ্যে ওয়ান ম্যান লিডারশিপ না করে আপনাকে কালেকটিভ লিডারশিপের স্পিরিটটা ঢুকাইতে হবে আপনার সংবিধান। এই জন্যই সংবিধানের সংশোধনটা খুব জরুরি। সংবিধানের 70 অনুচ্ছেদে রয়েছে নিজ দলের বিপক্ষে ভোট দিলে সংসদে তার আসন আর থাকবে না। এটিও গণতন্ত্রের অন্তরায় বলে মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানী নুরুল আমিন ব্যাপারী। দুবারের বেশি প্রাইম মিনিস্টার হতে পারবে না, দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না। সহজ হয়ে গেল, আমার ক্ষমতাটা কমলো, ডিক্টেটর হতে পারলো না। হ্যাঁ, তারা তো আত্মীয় স্বজনের মধ্যে পরিবার কেন্দ্রিক যেটা আছে হবে, তারপরে তো কিছু কমলো। এইভাবে ধীরে ধীরে আপনি অগ্রসর হন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতায় এখন অন্তর্বর্তীকালীন সরকার। মানুষের প্রত্যাশা এই সরকার রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে দেশকে প্রস্তুত করবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এস আলম গ্রুপের বিরুদ্ধে 3300 কোটি টাকা ঋণ জালিয়াতি তদন্তে বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক থেকে দুদক কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না বলে অভিযোগ দুদকের। ফলে 1.5 বছর আগে অনুসন্ধান শুরু হলেও অগ্রগতি নেই ভয়ঙ্কর নভেম্বর ঋণ জালিয়াতির। এ বিষয়ে গভর্নর জানিয়েছেন দুদক নয়, এস আলমকে ধরবে বাংলাদেশ ব্যাংক। 2022 সালের 1 থেকে 17 নভেম্বর ইসলামী ব্যাংক থেকে রাজশাহী নাবিল গ্রুপের 8টি প্রতিষ্ঠানের নামে 2,500 কোটি টাকা ঋণের নামে উত্তোলন করে। ভুয়া ঠিকানা ও কাগজে প্রতিষ্ঠানের নামে এসব ঋণের টাকা এস আলম গ্রুপের সংশ্লিষ্টদের পকেটে ঢোকে। একইভাবে চট্টগ্রাম ভিত্তিক আরও বেশ কিছু প্রতিষ্ঠানের নামে 1000 কোটি টাকা ঋণ নিয়ে লোপাট করা হয়, যা ব্যাংকপাড়ায় ভয়ঙ্কর নভেম্বর নামে পরিচিত। 2023 সালের শুরুর দিকে ঘটনায় অনুসন্ধানে নামে রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা দুদক। তদন্তের দায়িত্ব পাওয়া কর্মকর্তা বারবার তথ্য চাওয়ায় তাকে কুড়িগ্রামে বদলি করার অভিযোগও রয়েছে। পরবর্তীতে নিয়োগ পাওয়া কর্মকর্তারাও একাধিকবার ঋণের অডিট প্রতিবেদন চেয়ে চিঠি দেয়, তবে এ নিয়ে কোনো উত্তর নেই ব্যাংক সংশ্লিষ্টদের কাছে। আমাদের ব্যাংক লুট করছে, আমরা এটাকে ধরবো। দুদকের দরকার এখানে আছে খুব একটা মনে হয় না। এটা তো ঘুষের কেস না, এটা ইয়ের কেস না, এটা ব্যাংক জালিয়াতির কেস। দুদক সচিব বলছেন, অনুসন্ধানকারী কর্মকর্তা প্রয়োজনে যে কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে। যারা ইনকোয়ারি করছে তাদের উপর নির্ভর করছে, ঠিক আছে। ওনারা যদি রেসপন্স না পান, পরবর্তী কার্যক্রম তারা কমিশনকে অবহিত করবেন। সেখানেও বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেটা ডিপেন্ড করে যে কার ক্ষেত্রে কখন রেসপন্স পাচ্ছে না, সেটারও একটা সময়সীমা আছে। গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতিতে এ অনুসন্ধানে গতি আসবে বলে আশা করছেন দুদক কর্মকর্তারা। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। দুদকের আবেদনে বিগত আওয়ামী সরকারের প্রভাবশালী 41 জন মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এদিকে সচিবালয় পুলিশের আইজি জানিয়েছেন, যৌথ অভিযানের আওতায় আসবে দুর্নীতিবাজরাও, যা এরই মধ্যে সারা দেশে শুরু হয়েছে। ছাত্র জনতার তীব্র আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী উপদেষ্টারা। হাতে গোনা কয়েকজন মন্ত্রী গ্রেপ্তার হলেও অধিকাংশই পলাতক, আবার অনেকে এরই মধ্যে দেশ ছেড়ে ধরাছোঁয়ার বাইরে। তবে যারা এখনো গ্রেপ্তার হননি, সেই সব মন্ত্রী এমপি কিংবা তাদের পরিবারের দেশ ত্যাগ ঠেকাতে তৎপর দুদক। বুধবার সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে প্রভাবশালী 41 মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠকের পর পুলিশের আইজি মোহাম্মদ ময়নুল ইসলাম জানান, দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন চলবেই। মিসিং আর্মস যেগুলি আমাদের পুলিশ বাহিনী সহ প্রিজন, এসএসএফ, অন্যান্য যে সকল বাহিনীর এই অস্ত্র লুণ্ঠিত হয়েছে, সেই অস্ত্র উদ্ধারের জন্য আমরা যৌথ অভিযান শুরু করেছি। আমরা অ্যাকশন কিন্তু চলমান, এটা আছে। আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর 2 জন এক্স প্রধান, তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে। তো যারা মামলার আসামি, যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপের সাথে জড়িত ছিল, যারা
এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম সবাই কিন্তু আইনের আওতায় আসবে। এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু হয়েছে যৌথ অভিযান। যারা পুলিশের লুট করা অস্ত্র জমা দেননি তাদের বিরুদ্ধে এই অভিযান বলে জানা গেছে। যৌথ অভিযানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, বাংলাদেশ আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড ও র্যাব। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। শ্রমিক আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা করলে তাদের প্রতিহতের ঘোষণা দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কারখানা কেন্দ্রিক আন্দোলনে শ্রমিকদের নামে রাজনৈতিক নেতা কর্মীরা রয়েছে। আর বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমা নয়, অপরাধীদের বিচার করতে হবে। গেল কয়েকদিন ধরে নানা সেক্টরে আন্দোলনের পর এবার পোশাক কারখানায় চাকরি প্রত্যাশীদের বিক্ষোভ শুরু হয়েছে। নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভায় আন্দোলনকারীদের উদ্দেশ্য নিয়ে সমালোচনা করেন শ্রমিক দল নেতারা। বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, শ্রমিকদের ন্যায্য দাবিতে বিএনপির সংহতি রয়েছে, তবে চলমান আন্দোলনের উদ্দেশ্য ভিন্ন। এটা হলো যে বিজয়, এই বিজয়কে নস্যাৎ করার চেষ্টা, এই যে দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসতে এটাকে বিঘ্নিত করার চেষ্টা। এটা একটা ষড়যন্ত্র, এটা রাজনৈতিক ষড়যন্ত্র, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র, এটাকে প্রতিরোধ করতে হবে। বিএসএমএমইউতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা দেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। পরে জামাতের আমিরের সমালোচনা করে তিনি বলেন, সে ছিল একটি রক্তপায়ী ভ্যাম্পায়ার, সে রক্ত পিপাসু একজন নরঘাতক মানুষ। আজকে যদি তারা ক্ষমার মধ্যে পড়ে তাহলে তো এই দেশে শুধু গোরস্থান তৈরি হবে। নয়াপল্টনে বিএনপির ত্রাণ সংগ্রহ অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য জাহিদ হোসেন বলেন, রাষ্ট্রের স্বচ্ছতার জন্য নির্বাচন কমিশন ও দুদক পুনর্গঠন করা অতি জরুরি। এই সমস্ত সুবিধাভোগীদেরকে ঝেঁটিয়ে বিদায় করা সরকারের দায়িত্ব। তিনি জানান, এখন পর্যন্ত বানভাসীদের জন্য 13 কোটি টাকার অনুদান পেয়েছে বিএনপি। ফিরিয়ে দেওয়া হচ্ছে বিতর্কিত ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের অনুদান। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। বিএনপি ক্ষমতায় আসলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান সংবিধানে সংযুক্ত করবে, এমন প্রতিশ্রুতি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা করবে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার ঢাকা বিভাগের তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বলেন, এদেশের মানুষের জন্য গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা সকলে আগামীতে দেশ পরিচালনায় যাতে অংশ নিতে পারে, এজন্য উন্নত বিশ্বের মতো বাংলাদেশের সংবিধানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ জরুরি। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। শ্রমিক বিক্ষোভের জের ধরে বুধবারও ছুটি ঘোষণা করা হয় আশুলিয়ার অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানায়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যারা তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করছে তারা শ্রমিক নন। আওয়ামী লীগ, বিএনপি দুই দলের সমর্থকই এজন্য দায়ী। এদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ শিগগিরই স্বাভাবিক নিয়মে কাজে ফিরবে বলেও জানান তিনি। নারী পুরুষের বৈষম্য দূর করা সহ 10 দফা দাবিতে গত কয়েকদিন ধরে সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকরা বিক্ষোভ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনী মোতায়েন করা হলেও বুধবার ফের আন্দোলনে রাস্তায় নামে শ্রমিকরা। অস্থিরতা শুরু হয় এলাকা জুড়ে। অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য বহিরাগতরা এমনটা করছে বলে মনে করছেন সরকারের উপদেষ্টারা। বুধবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় 7 উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এ বিষয়ে তাৎক্ষণিক বৈঠকে বসেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
যে শ্রমিকরা এখানে কোনো ধরনের ডিস্টারবেন্স করছে না, কিন্তু যারা করছে তারা অধিকাংশ বহিরাগত, ওদেরকে কিভাবে মোকাবিলা করা যায় এবং তার জন্য আমাদের একটু টাফ হতে হবে। আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে, শ্রমিককে বাঁচাতে গেলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায় এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনও রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। পূর্ণ মনোবল নিয়ে শিগগিরই পুলিশ কাজে ফিরবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার কাছে এরকম কোনো কিছু নাই যে আমি একদিনে সব উন্নতি করে ফেলবো, এটা আস্তে আস্তে হবে। যেহেতু তাদের আপনারা যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না, আপনারা আমাকে সময় দিতে হবে, আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। বৈঠকে আরো উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমানও। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাভারের আশুলিয়ায় পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। আজ সকাল 7টা থেকেই কারখানায় আসতে শুরু করে শ্রমিকরা। এর আগে বুধবার 10 দফা দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে পোশাক শ্রমিকরা। এতে সড়কে তৈরি হয় তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের মধ্যস্থতায় মালিকপক্ষ দাবি মেনে নিলে সড়ক ছেড়ে দেয় আন্দোলনরত শ্রমিকরা। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শিল্প এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন কেমন দেখছেন? আয়েশা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি যে সাভারের একটি পোশাক কারখানার সামনে, এবং আমরা যেটা দেখেছি যে শ্রমিকদের যে নানা দাবি রয়েছে, সেই দাবি কিন্তু যে পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী যৌথভাবেই কিন্তু তাদের কয়েকদিনের যে দাবি দুবা ছিল, সেই দাবি দুবা নিয়ে যে অস্থিরতা ছিল সেগুলো কিন্তু কেটে উঠে আজকে কিন্তু যে পুরোদমে কিন্তু পোশাক কারখানাগুলোতে খুলে দেওয়া হয়েছে। এবং পোশাক শ্রমিকরা কিন্তু এখন যদি আপনাদের কিন্তু বলি যে দলে দলে কিন্তু শ্রমিকরা কিন্তু দেখতেই পাচ্ছেন যে তারা কারখানাগুলোতে প্রবেশ করছে, এবং যে পোশাকের কারখানাগুলোতে অস্থিরতা ছিল সেগুলো কিন্তু যেহেতু বন্ধ ঘোষণা করা হয়েছিল এই কারণে, এবং যেহেতু আজ সকাল থেকেই আসলে পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে এবং সব কয়টি পোশাক কারখানায় কিন্তু এখন কাজ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এবং কাজ চলছে বলে আমাদেরকে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এবং কোথাও কোথাও কিন্তু সকাল থেকেই 7টা থেকেই কাজ শুরু হয়েছে, এবং যেসব কারখানায় 8টার মধ্যে শ্রমিক প্রবেশ করতে হবে সেগুলো কিন্তু এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে কারখানায় তারা শ্রমিকরা প্রবেশ করছে। এবং শ্রমিকদের সাথে কথা বলা হয়েছে, শ্রমিকরা বলছে তারা আন্দোলন করতে চায় না, তারা মূলত আসলে কারখানায় কাজ করতে চায়, যেহেতু তাদের বেতনের সময় হয়ে গেছে। এবং সেই বেতনের সময়ে কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে তারা মূলত এখন যে পুরাপুরি দমে কাজ করতে চায়, এবং তারা বলছে যে তারা যেন কোনো হানাহানি এবং কোনো সহিংসতা আসলে চায় না পোশাক ক্ষেত্রে। এবং পোশাক কারখানার যারা মালিকরাও রয়েছে তারাও বলছে যে এইভাবে পুলিশ এবং বিজিবি, সেনাবাহিনী, পাশাপাশি র্যাব যে নিরাপত্তা দিচ্ছে, তারাও কিন্তু আশ্বস্ত হয়ে কিন্তু পোশাক কারখানাগুলোতে খুলে দেওয়ার কারণেই আসলে পোশাক কারখানা পুরোদমে উৎপাদনমুখী হচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের শিল্প অঞ্চলের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। আয়েশা। নাজমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, শিল্প এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজমুল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে 38 কর্মকর্তাকে দুদকে পাঠানো নোটিশ নিয়ে ভুল বোঝাবুঝির অবকাশ থাকতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বলেন, অভিযোগের ধরন দেখে অধিকাংশই অডিট আপত্তি মনে হচ্ছে। দুর্নীতি আর অডিট আপত্তি এক নয়।
যারা ছিল তাদের সবাইকে রিকল করা হয়েছে। তার মধ্যে 3 জনের ছিলেন অ্যাডমিন ক্যাডারের এক্স অফিসার, তাদের অলরেডি এস্টাবলিশমেন্ট থেকে তাদের কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে গতকাল। আর বাকিদেরকে আমরা টোটাল 4 উইক সময় দিয়েছিলাম, কয়েকদিনের মধ্যে সেটা শেষ হয়ে যাবে, তারা চলে আসবে সবাই। এখানে কিছু কনফিউশন থাকতে পারে, সেগুলো আমরা দূর করবো। অডিট অবজেকশন এবং দুর্নীতি এক জিনিস না। এভাবে সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সেই একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালাকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বাড্ডা থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। আগারওয়ালার বিরুদ্ধে থাকা বাকি অভিযোগগুলোর বিষয়েও তদন্ত করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবার রাতে গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। ডায়মন্ড ব্যবসার আড়ালে কাঁচকে হীরা বানিয়ে বিক্রি করা, কয়েক হাজার কোটি টাকা ট্যাক্স ফাঁকি, মানি লন্ডারিং সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। কর্ন, মিল্ক, কোকোনাট আর বাটারের দুর্দান্ত কম্বিনেশনে ইয়াম্মি ক্রাঞ্চি টেস্টের পপার। বেশি ফান নিয়ে এখন 25 গ্রামের বিগ ফান প্যাকে। ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় মানুষ হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় আটক পুলিশ কর্মকর্তা কাফিকে 8 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আলাদা হত্যা মামলায় সাবেক 2 আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনেরও রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ডিবি কার্যালয় থেকে বুধবার আদালতে তোলা হয় তাদের। পরে হাজারীবাগ থানার অপহরণ মামলায় 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। অন্যদিকে আলাদা 2 হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 8 দিন ও শহীদুল হককে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার সকালে সিএমএম আদালতের বিচারক এ আদেশ দেন। মঙ্গলবার রাতে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় শহীদুল হককে, আর আত্মসমর্পণ করেন আব্দুল্লাহ আল মামুন। রাজনীতিকরণ ও দুর্নীতির কারণে বিপর্যয়ের মুখে দেশের জ্বালানি খাত। রাজধানীতে এক সেমিনারে এমন মন্তব্য করেন জ্বালানি খাতের বিশেষজ্ঞরা। ব্যবসায়ীদের অভিযোগ, দফায় দফায় দাম বাড়িয়েও শিল্পে গ্যাস সরবরাহ করতে পারছে না সরকার। ফলে ব্যাহত হচ্ছে উৎপাদন, প্রভাব পড়ছে সামষ্টিক অর্থনীতিতে। দীর্ঘদিন ধরেই দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন বাড়ানো যাচ্ছে না। কয়েক মাস ধরে এলএনজি সরবরাহ নেমে এসেছে অর্ধেকে। কবে নাগাদ সরবরাহ বাড়বে তাও নিশ্চিত নয়। সব মিলে শিগগিরই কাটছে না চলমান গ্যাস সংকট। ফলে গ্যাসের অভাবে ব্যাহত হচ্ছে শিল্পের উৎপাদন। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের অদূরদর্শিতা এবং রাজনীতিকরণের কারণে এ খাতে এমন বিপর্যয়। বুধবার রাজধানীতে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন জ্বালানি বিশেষজ্ঞরা। এই যে তিতাসে যে চুরি হয়, এই গ্যাসের এই চুরিটা যদি কন্টিনিউ করে, আপনারা চিন্তা করেন আমরা এলএনজি এত এক্সপেন্সিভ ইম্পোর্ট করে আসছি, সেটা চুরি হয়ে যাচ্ছে। এই প্ল্যানগুলো বন্ধ হয়েছিল, দিনের পর দিন বন্ধ রেখে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে বা খুব স্বল্প ব্যবহার করে ক্যাপাসিটি পেমেন্ট দেওয়া হয়েছে, সেগুলো আসলে দেখা উচিত। ব্যবসায়ী সংগঠনের নেতারা বলেন, একদিকে যেমন গ্যাসের সংকট, অন্যদিকে এর সঠিক বন্টনও হয়নি এতদিন। আমি 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমাদের গ্যাসের মূল্য বৃদ্ধি পেয়েছে 260%। 2015 সালে গ্যাসের দাম ছিল 4 টাকা 18 পয়সা ক্যাপটিভি, এবং 2024 এটা এসে দাঁড়িয়েছে 31 টাকা 50 পয়সা। ঝিলিমিলি খেলা হয়েছে আমাদের জীবন নিয়ে। আমরা যারা শিল্পপতি, প্রকৃত ব্যবসা করি, সব বোঝা আমাদের ঘাড়ে চাপায় দেওয়া হচ্ছে। ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা না করে বিগত সরকারের আমলে দায়িত্বশীলদের পকেট ভারী করা হয়েছে বলেও অভিযোগ করেন ব্যবসায়ীরা। একটা সেঞ্চুরি করে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। মা করছে রান্না, খেলাধুলা আর না, চল গিয়ে দেখি মা রাঁধছে কি। ও নুডলস।
স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর সাপ্তাহিক আয়োজনে। দেখছেন নিউজ 24 এন্টারটেইনমেন্ট। এই আন্দোলন নিয়ে নিজেদের মত প্রকাশ করে অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। চলুন জেনে নিই কি করলে আপনিও হয়ে উঠবেন অনন্য ব্রাইট। সপ্তাহের ঘটে যাওয়া শোবিজ অঙ্গনের আলোচিত চমকপ্রদ সব ঘটনা এবং তার পেছনের গল্প জানতে দেখতে থাকুন নিউজ 24। নিউজ 24 এন্টারটেইনমেন্ট দেখবেন প্রতি শুক্রবার রাত 1:30 লড়াই যেখানে জীবন বাঁচানোর, দুমুঠো ভাত সেখানে রীতিমতো বিলাসিতা। থাকার জায়গা নেই, ঘুমাবো যে সেই স্থানটুকু পানিতে পরিপূর্ণ। ঘর সেচছেন, সেখানে থাকার ব্যবস্থা করেছেন, আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। চাঁপাইনবাবগঞ্জে ২৫০০ টাকার জন্য বাদল আলী নামে এক রিকশা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের চামা গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় প্রায় মাসখানেক আগে বাদলের ১২ বছরের শিশু সন্তান একই এলাকার মাইনুদ্দিনের বাড়িতে কাজ করত। তখন কাজের টাকা না দিলে তার পিতা রিকশা চালক বাদল ছেলের পাওনা ২৫০০ টাকা চাইতে গেলে তাকে বাড়ির ভেতরে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই আদেশে 4 স্বতন্ত্র পরিচালক সহ 2 পরিচালক নিয়োগ দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক আদেশে পর্ষদ বাতিল ও নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়, আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিতে ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। নতুন পর্ষদের স্বতন্ত্র পরিচালক হয়েছেন ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহমুদ হোসেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ইফতাদুল ইসলাম, চার্টার্ড অ্যাকাউন্ট কাজী মাহবুব কাশেম। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের সংকট কাটাতে দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের নিয়ে গঠন করা হবে 3টি টাস্ক ফোর্স, যারা কাজ শুরু করবে 2-3 মাসের মধ্যেই। বুধবার ব্যাংকার্স সভা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গেল কয়েক বছরে দখল আর লুটপাটের শিকার হয়েছে বেশ কিছু ব্যাংক। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর এসব ব্যাংক পুনর্গঠন ও আর্থিক খাত সংস্কারে সক্রিয় কেন্দ্রীয় ব্যাংক। বুধবার বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সাথে বৈঠকে বসেন গভর্নর, যেখানে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয় ব্যাংকারদের। আমরা বাংলাদেশ ব্যাংক আমাদের নিয়ন্ত্রকের সাথে খুব সুন্দরভাবে কোল্যাবোরেট করে একটা নতুন আমরা বলি 2.0 ব্যাংকিং সেক্টর তৈরি করতে পারবো। মূল্যস্ফীতি বাড়ার শঙ্কায় দুর্বল ব্যাংকগুলোকে টাকা ছাপিয়ে আর ঋণ দেবে না কেন্দ্রীয় ব্যাংক। তবে কিভাবে খাদের কিনারায় থাকা এসব প্রতিষ্ঠানকে তারল্য সহায়তা দেওয়া হবে সেটি বাতলে দেন গভর্নর। একটা ব্যাংকের মধ্যেই মনে হয় সীমিত আছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করতেছি, এবং এই ব্যাংকগুলো এখন একটু লিকুইডিটি ক্রাইসিসের মধ্যেই আছে। লিকুইডিটি সাপোর্ট আমরা দেব ওই ব্যাংকগুলোকে, এবং সেটা আমরা চেষ্টা করছি ইন্টার ব্যাংক লোনের মাধ্যমে।
খেলাপিতে কারা জড়িত সেটি সংশ্লিষ্ট ব্যাংকের নতুন পর্ষদই যাচাই করবে, যেখানে হস্তক্ষেপ করবে না বাংলাদেশ ব্যাংক। যারা বড় বড় ডিফল্টার্স আছেন তাদেরকে চিহ্নিত করে আমরা খুব দ্রুত বাংলাদেশের ভিতরে তাদের যেসব অ্যাসেট আছে সেগুলোকে উদ্ধার করার চেষ্টা করব। সব মিলিয়ে 1 বছরের মধ্যেই ব্যাংক খাতে স্থিতিশীলতা ফেরানো সম্ভব দাবি গভর্নরের। আর আর্থিক খাত সংস্কারের সময় লাগতে পারে 2 থেকে 3 বছর। ন্যায্য দামে। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একটি হাই স্কুলে বুধবার এলো পাথারি গোলাগুলিতে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 9 জন। এই ঘটনায় 14 বছর বয়সী একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। জর্জিয়া অঙ্গরাজ্যের উইন্ডারের আপালচি স্কুলের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। বিদ্যালয়টি রাজধানী আটলান্টা থেকে 45 মাইল উত্তর পূর্বে অবস্থিত। নিহতদের মধ্যে 2 জন শিক্ষক ও 2 জন শিক্ষার্থী বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় বলে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। দেশটি থেকে বন্দুক সহিংসতার এই মহামারীকে নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এদিকে আটক ওই স্কুল ছাত্রকে প্রাপ্তবয়স্ক হিসেবে অভিযুক্ত করে বিচার করা হবে বলে জানিয়েছে জর্জিয়া ব্যুরো অফ ইনভেস্টিগেশন। ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অপরাজিতা নামে একটি বিল পাশ করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই বিলে সমর্থন করেছে বিরোধী বিজেপি। বিলটি পাশের মাধ্যমে ধর্ষণ, গণধর্ষণ এবং শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ সংক্রান্ত কেন্দ্রীয় আইনে প্রথম কোনো সংশোধন আনল পশ্চিমবঙ্গ সরকার। এদিকে আরজি কর কাণ্ডের পর সবচেয়ে আলোচিত চিকিৎসক সন্দীপ ঘোষকে আলিপুর আদালতে তোলা হলে সেখানে আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছি আরেকটা বিরতি, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। এক নম্বর জিনিস পাইতে হইলে যেমন জায়গা মতন নামতে হয়, 1 নম্বর অফার পাইতে হইলে মাইজিপিতে যাইতে হয়। শ্বাসের সাথে ব্লাড আসে আর এই হাড়ে ব্যথা আসে। আঙুল পুরো অবাস হয়ে রয়েছে, আর তার ভিতরে অজস্র বুলেট আছে। যেভাবে জখম করছে আল্লাহ পাকি জানে, এক সময় এক রকমের কথা বলে। ওরা গুলি করতে থাকলো, আমরা আরো বেশি সামনে আগাইতাম। যত মানুষের যতই করছে সবাই যেন বিচার করে সরকার। স্বাধীন বাংলাদেশ, আমরা স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই।
ফেসবুকে সরকারি বিরুদ্ধে কিছু কথাবার্তা লিখতো, এই জন্য ওকে তুলে নিয়ে গেছে। আমার কথাটা কে শুনে না? আমি আমার মেয়ের হাত দুইটা আরেকবার ধরতে চাই। আপনি আমাকে শুধু মারছেন না, আমার সাথে আপনার পুরো সমাজটাকে ধ্বংস করছে, আপনার ফ্যামিলিটাকে ধ্বংস করে যাচ্ছে। এক নম্বর জিনিস পাইতে হইলে যেমন জায়গা মতন নামতে হয়, এক নম্বর অফার পাইতে হইলে মাইজিপিতে যাইতে হয়। স্বাগত আরেকবার নিউজ 24 সকাল 7টার সংবাদে। এবার জানাবো খেলা সংবাদ। পাকিস্তানে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটে মাইল ফলক। এই সাফল্য আগামীর প্রেরণা দেশে ফিরে বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আসন্ন ভারত সফরে এই আত্মবিশ্বাস কাজে লাগবে মনে করেন তিনি। অ্যাওয়ে সিরিজে সাফল্য পেতে ধারাবাহিক পারফরমেন্সে গুরুত্ব দিচ্ছেন শান্ত। বুধবার রাতে 2 ধাপে দেশে ফিরেছেন টাইগার ক্রিকেটাররা। অন্ধকারের মাঝে আলোর দিশা, রাওয়ালপিন্ডিতে ইতিহাস গড়ে ট্রফি হাতে মাথা উঁচু করে দেশে ফিরেছে নাজমুল শান্তর দল। বিমানবন্দরে টাইগারদের বরণে বিসিবির ছোটখাটো আয়োজন। এ বিজয় গৌরবের, দেশের অস্থিরতায় বড্ড স্বস্তির। এ সফরে যে বিশ্বাস জন্মেছে তা ধরে রাখার চ্যালেঞ্জ অধিনায়কের কণ্ঠে। অবশ্যই এরকম সিরিজ জিতলে তো কনফিডেন্স অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে থাকবে এবং টিমেরও একটা কনফিডেন্স লেভেলটা উপরের দিকে থাকবে। বাট ইন্ডিয়া সিরিজ যেটা আপনি বললেন, অবশ্যই কঠিন একটা সিরিজ, ওটার জন্য আমাদের নতুন করে আবার পরিকল্পনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে। ঝুলে আছে টাইগার মাস্টারমাইন্ড চান্ডিকা হাতুর সিং এর ভাগ্য। এই সিরিজের পর বিসিবিও হয়তো ভাবতে পারে ভিন্নভাবে। খুবই ক্লিয়ার কোচের সাথে এবং খুবই সাপোর্টিভ ছিল। প্রপার প্ল্যান, প্রত্যেকটা প্লেয়ারকে প্রপার প্ল্যান দিয়েছেন এবং ড্রেসিং রুমের পরিবেশ খুবই দারুণ ছিল। যে প্লেয়ারটা পারফর্ম করে নাই বা যে প্লেয়ারটা পারফর্ম করেছেন একজন আরেকজনের পাশে ছিল। সংবর্ধনার অপেক্ষা শান্তদের, শুধু সাকিবই মিস করবেন। দল দেশে ফিরলেও ইংল্যান্ড গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের কঠিন সময়েও পাশে আছে সতীর্থরা। প্রধান উপদেষ্টার সাথে তো কথা হয়েছে, উনি দেখা করতে চেয়েছেন, যেটা আমি আগেও বলেছি। সাকিব ভাইয়ের বিষয়টা নিয়ে অবশ্যই এটা একটা ডিফারেন্ট বিষয়, বাট প্রত্যেকটা প্লেয়ার সাকিব ভাইয়ের পাশে আছেন। ভারত সফরের জন্য সাদা বলের ক্রিকেটারদের প্রস্তুতি শুরু হবে রোববার। শান্তরা ভারত মিশনে যাবেন 15 সেপ্টেম্বর। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। পাকিস্তানের সাথে ঐতিহাসিক সিরিজ জয়ে অধিনায়ক শান্তর তাৎক্ষণিক সিদ্ধান্তগুলো বেশ কাজে এসেছে মনে করেন জাতীয় দলের ক্রিকেটার জাকের আলী। টাইগারদের এমন পারফরমেন্সে লোকাল কোচদের অবদান রয়েছে বলছেন ক্রিকেট কোচ সোহেল ইসলাম। আর শান্তর অধিনায়কত্বের প্রশংসা করেছেন সাবেক বোর্ড পরিচালক খন্দকার জামিল। সাদা পোশাকে পাকিস্তানকে এভাবে উড়িয়ে দিবে টাইগাররা তা হয়তো ভাবেননি অনেকেই, কিন্তু মাঠের ক্রিকেটে নিজেদের নতুন রূপে চিনিয়েছেন শান্ত বাহিনী। পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের ক্ষেত্রে একটা দল হয়ে খেলার যে সুফল তা পেয়েছে বাংলাদেশ। মাঠে শান্তর অধিনায়কত্ব ছিল দেখার মতো বলছেন বিসিবির সাবেক পরিচালক খন্দকার জামিল। সামথিং নিউ, মানে খুবই আমার কাছে খুবই আশান্বিত মনে হচ্ছে। টেস্ট ক্রিকেটে কিন্তু আমাদের পারফরমেন্স খুব ভালো ছিল না। এই পারফরমেন্সটা এবং নতুন বাংলাদেশের এই সময়ে প্রথম সুযোগেই এরকম একটা পারফরমেন্স, এটা অত্যন্ত আশাজায়গা। মাঠে প্রতিটি সিদ্ধান্তই ভেবে চিন্তে নিয়েছেন অধিনায়ক শান্ত, বললেন সতীর্থ জাকের আলী অনেক। শান্ত বেসিক্যালি দেখেন, ও এজ এ ক্যাপ্টেন ও কিন্তু ভালো করতেছে। এজ এ ক্যাপ্টেন আপনি যখন রিস্ক নেবেন, হ্যাঁ ভালো হতে পারে, খারাপ হতে পারে, তো তখন এটা পজিটিভলি যায়। তবে টেস্ট ক্রিকেটে এমন সাফল্যের পিছনে লোকাল কোচদের বড় ভূমিকা রয়েছে বলে মত
কোচ সোহেল ইসলামের। আমরা যে জায়গা থেকে আসি তার থেকে কিভাবে আসলে আরো ভালো করা যেতে পারে, তো যখন প্র্যাকটিসের মধ্যে এরকম ইনভলভ থাকে সবাই, তখন আসলে ভালো কিছু হওয়ার সম্ভাবনাই থাকে এবং আপনারা দেখছেন যে লাস্ট দুইটা টেস্ট তার প্রতিফলন। ক্রিকেট সংশ্লিষ্ট থেকে শুরু করে সাধারণ ক্রিকেট ভক্ত সবারই প্রত্যাশা সামনে ভারতের সাথে ধারাবাহিকতা বজায় রাখবে বাংলাদেশ। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আজ ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছে লাল সবুজের দল। ম্যাচের আগের দিন কোচ হ্যাভিয়ের কেব্রেরা বলেন, ঘরের মাটিতে ভুটান শক্তিশালী দল হলেও মাঠে তাদের কোনো ছাড় দিবে না বাংলাদেশ। অন্যদিকে জামাল ভুঁইয়ার প্রত্যাশা, প্রথম ম্যাচে জয় তুলে নেবেন তারা। আর ভুটানও অতিথিদের ছেড়ে কথা বলবে না, জানিয়েছেন স্বাগতিকদের কোচ ও অধিনায়ক। যে ভুটানের সাথে হেরে 8 বছর আগে আন্তর্জাতিক ফুটবল থেকে নির্বাসনে যেতে হয়েছিল বাংলাদেশের, আবারও সেই প্রতিপক্ষের সামনেই লাল সবুজরা পাহাড়ি আবহাওয়ায় মানিয়ে নিতে ম্যাচের বেশ কিছুদিন আগেই ভুটান গিয়ে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবে সেরেছে জামাল ভুঁইয়ার দল। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জাতীয় দলের কোচ ক্যাবরেরা জানান, মাঠে কোনো ছাড় দিতে চান না ভুটানকে। ভুটান ঘরের মাটিতে বেশ শক্তিশালী, আমাদের প্রস্তুতিও হয়েছে দারুণ। আশা করি মাঠে নিজেদের সেরাটাই খেলবে বাংলাদেশ। স্বাগতিকদের কোনো রকম ছাড় দিব না আমরা। এই ম্যাচ জিততে পারলে ফিফা র্যাঙ্কিং এ উন্নতি হবে, তাই জয় ছাড়া আর কিছুই ভাবছে না অধিনায়ক জামাল ভুঁইয়া। যথেষ্ট ভালো প্রস্তুতি হয়েছে আমাদের, ম্যাচটা জিততে চাই আমরা। এই জয় ফিফা র্যাঙ্কিং এ এগিয়ে যেতে সহযোগিতা করবে। পুরো দল লড়াইয়ের জন্য প্রস্তুত। অন্যদিকে ঘরের মাটিতে বাংলাদেশের সাথে জয় তুলে নিতে চায় ভুটানও। বাংলাদেশকে আমরা সমীহ করছি, তার মানে এই না যে মাঠে তাদেরকে আমরা ছাড় দেব। জয়ের জন্য মাঠে নামবো আমরা। সন্ধ্যা 6টায় 2 ম্যাচের প্রথমটিতে মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। সুখন সরকার, নিউজ 24। এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।